বয়ফ্রেন্ড সিডের সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য আজ তাকে বাড়িতেই ডেকে নিয়েছে মানালি। হাজব্যান্ড রাজদীপ আজ কয়েকদিন হলো একটা কাজে চেন্নাই গেছে। এত সুন্দর সুযোগটা হাতছাড়া করেনি মানালি। এই কদিন চুটিয়ে প্রেম করেছে সিডের সঙ্গে। আজ তাকে বাড়িতেই ডেকেছে, সারা দিন কোয়ালিটি টাইম স্পেন্ড করবে বলে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। সিডকে পর্দার পেছনে লুকাতে ইশারা করে দরজা খুলে চমকে গেল মানালি। সামনে একমুখ হাসি নিয়ে রাজদীপ দাঁড়িয়ে। তুমি আজ এখন? তোমার তো আরও 2 দিন পর ফেরার কথা ছিল, তোতলাতে তোতলাতে বলল মানালি। হ্যাঁ, কাজ হয়ে গেল তাই চলে এলাম, মানালিকে সরিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলল রাজদীপ। একটা ফোন করতে পারলে না? হঠাৎ রেগে গিয়ে বলল মানালি। আমি ভাবলাম তোমাকে সারপ্রাইজ দেব। বলতে বলতে মানালিকে জড়িয়ে ধরতে গেল রাজদীপ। সঙ্গে সঙ্গে তাকে ঠেলে সরিয়ে দিল মানালি। নাক মুখ কুঁচকে বলল, ইস, বাইরে থেকে এসে কি করছো কি? যাও, চান করে এসো। হাসি মুখে ওপরে চলে গেল রাজদীপ। সেই সুযোগে সিডকে বাড়ি থেকে বার করে দিল মানালি। রান্নার আর কাজের মেয়েটাকে ফোন করে আসতে বলল। সর্বক্ষণের দেখাশোনা করার ছেলেটাকেও চলে আসতে বলল। সবাইকে আজ ছুটি দিয়ে দিয়েছিল সে। এখন রাজদীপ ফিরে এসেছে, বাড়ির কাজকর্ম করতে হবে তো। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর নিচে নেমে এলো রাজদীপ। হাতে বেশ কয়েকটা শপিং ব্যাগ। মানালিকে কাছে ডেকে এক এক করে সবগুলো খুলে দেখালো সে। বেশ কয়েকটা চেন্নাই সিল্ক এনেছে সে বউয়ের জন্য। শাড়িগুলো খুব পছন্দ হলো মানালির। একটা শাড়ি নিয়ে তার গায়ের উপর ফেলে রাজদীপ বলল, এইটা তোমাকে যা মানাবে না, এক কাজ করো, একবার পরে দেখাও না। খেয়ে দেওয়ার কাজ নেই আমার, এমন আদিক্ষেতা করছো যেন কি না কি একবার। মুখ বাঁকিয়ে বলল মানালি। তার বলার ধরনে মুখটা শুকিয়ে গেল রাজদীপের। নিশ্চয়ই শাড়িগুলো মানালির পছন্দ হয়নি, মনে মনে ভাবল সে। সঙ্গে সঙ্গে সে বলল, আজ বিকেলে একসঙ্গে একটা মুভি দেখে আসি চলো। মানে, তোমার সঙ্গে মুভি দেখতে যাব এখন আমি? আচ্ছা, তোমাকে কতবার বলেছি যে তোমার সঙ্গে বেরোতে লজ্জা করে আমার। অত্যন্ত বিরক্ত হয়ে কথাগুলো বলে সেখান থেকে চলে গেল মানালি। সে কিছুতেই বুঝে পায় না রাজদীপ কী দিয়ে তৈরি। এত অপমান, এত প্রত্যাখ্যান সহ্য করেও সারাক্ষণ হাসছে। নিত্য নতুন অজুহাত বার করছে মানালির মন পাওয়ার জন্য। কখনো শাড়ি, কখনো গয়না, কখনো শুধুই ফুল। প্রায় দিনই বাড়ি ফেরার সময় তার হাতে মানালির জন্য কিছু না কিছু থাকে। কিন্তু তবুও রাজদীপকে ভালোবাসতে পারে না মানালি। বিয়ের কয়েকদিন পর থেকেই হাজব্যান্ড রাজদীপকে অসহ্য লাগতে শুরু করেছিল মানালির। বলা ভালো, বিয়ের সময় একদম প্রথম দেখাতেই নতুন বরকে দেখে মন খারাপ হয়ে গেছিল তার। এত রোগা শুকনো চেহারা, অথচ ফটোতে দেখে তো বেশ হ্যান্ডসাম লাগছিল। বাবা মার ওপর অভিমান করে ছেলেকে না দেখেই বিয়েতে রাজি হয়ে গেছিল সে। আসলে মা বাবা কিছুতেই সিডের সঙ্গে তার বিয়ে দিতে চায়নি। তার কারণ সিডের কোনো পার্মানেন্ট চাকরি ছিল না। এখানে ওখানে কন্ট্রাক্টে কাজ করে বেড়াতো। কিন্তু তার ম্যাচ ও হ্যান্ডসাম চেহারার প্রেমে পাগল তখন মানালি। কিন্তু বাবা মা কিছুতেই তার কোনো কথা শুনল না। সিডের সঙ্গে কথা বলেও নাকি তাদের ভালো লাগেনি। এদিকে রাজদীপ বড় লোক, এত ভালো চাকরি করে,
ফটো দেখেও বেশ সুপুরুষ মনে হয়েছিল। সব কিছু পছন্দসই হলেও খানিকটা রাগ দেখানোর জন্যই মানালি বলেছিল, তোমরা যা ভালো বোঝো করো, আমি ছেলে দেখতেও চাই না। রাজদীপও তার ফটো দেখেই বিয়েতে রাজি হয়ে গেছিল। তার কথা অনুযায়ী ফটো দেখেই সে নাকি মানালির প্রেমে পড়ে গিয়েছিল, আর সেই থেকে আজ পর্যন্ত সেই প্রেম নাকি রোজ বেড়েই চলেছে। মানালি কিছুতেই বুঝতে পারে না তার এত তাচ্ছিল্য, অবহেলা আর উপেক্ষা সহ্য করার পরও তার প্রতি রাজদীপের ভালোবাসা কি করে দিন দিন বেড়ে যেতে পারে। তার ক্ষেত্রে তো ব্যাপারটা ঠিক উল্টো। বিয়ের কিছুদিন পর থেকেই সিডের সঙ্গে আবার যোগাযোগ শুরু করেছিল সে। সারাক্ষণ ফোনে কথা বলা, দেখা করা, বিয়ের আগের সেই দিনগুলোই যেন আবার ফিরে এসেছিল তার জীবনে। বাবা মায়ের আদুরে মেয়ে মানালি কোনো দিনই বাড়ির কাজকর্ম, রান্নাবান্না এসব শেখেনি। আর রাজদীপের সঙ্গে বিয়ের পরও এসব করার কোনো প্রয়োজন পড়েনি তার। বাড়িতে কাজের লোক ভর্তি, তাই সারাক্ষণ নিজের মতো করে সময় কাটায় সে। ঘুরে বেড়ায়, শপিং করে, যা ইচ্ছে তাই করে। সেদিক থেকে কোনো প্রবলেম নেই তার। মা বাবার সঙ্গে থাকতেও এত স্বাধীনতা ছিল না তার, যতটা স্বাধীনতা রাজদীপ তাকে দিয়েছে। প্রবলেম শুধু একটাই, রাজদীপ কাছে এলেই তার প্রচণ্ড বিরক্তি লাগে। ঘনিষ্ঠতা তো দূর, রাজদীপ মিষ্টি করে কথা বললেও বিরক্ত লাগে তার। দেখতে দেখতে একসময় রাজদীপ যেন অধৈর্য হয়ে উঠল। যতই হোক, সেও তো মানুষ। বিয়ের পর থেকেই মানালি তাকে ধারে কাছে ঘেঁষতে দেয় না। একদিন অনেক সাহস সঞ্চয় করে মানালিকে জিজ্ঞেস করল সে, ঠিক করে বলো তো, কি চাও তুমি? আমাকে কি তোমার একেবারেই পছন্দ নয়? প্রশ্ন শুনে খানিকক্ষণ চুপ করে থাকলো মানালি। তারপর বলল, আসলে আমি না তোমার প্রতি কোনো রকম আকর্ষণ অনুভব করি না। কি করি বলো? স্ত্রীর কথা শুনে ভীষণ রকম আহত হলো রাজদীপ। কি বলবে কিছু বুঝে পেল না। মুখ ভার করে সেখান থেকে উঠে চলে গেল সে। পরপর দুদিন তাকে চুপ করে থাকতে দেখে মানালি বুঝল কিছু একটা প্ল্যান চলছে তার মাথায়। ঘাবড়ে গেল সে। এখন রাজদীপকে ডিভোর্স দিতে চায় না সে। তাহলে এই যে আরামের জীবন আর পাবে না। সিড তো এখনও সেই ফ্রিল্যান্স কাজ করে বেড়াচ্ছে। যতই ভালোবাসুক না কেন, নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে পারবে না সে। তার চেয়ে এই ভালো। কিন্তু তার জন্য এমন কিছু করতে হবে যাতে রাজদীপ তাকে এই বাড়িতেও থাকতে দেবে, আবার নিজের স্বামিত্বের অধিকারও ফলাতে আসতে পারবে না তার উপর। অনেক ভেবেচিন্তে একটা বুদ্ধি বার করলো মানালি। আজ পর্যন্ত আমি তোমাকে কোনো দিন শরীরচর্চা করতে দেখিনি। আমার মনে হয় তুমি একটু চেষ্টা করলেই তোমার চেহারাটা ঠিকঠাক হয়ে যাবে, আর তোমাকে দেখতে আগের মতোই আকর্ষণীয় লাগবে। আমি কথা দিচ্ছি, ফটোতে যে চেহারা দেখে আমি তোমাকে বিয়ে করেছি, সেই চেহারা যদি তুমি আবার ফিরিয়ে আনতে পারো, আমি হাসি মুখে তোমাকে মেনে নেব। কোনো দ্বিধা না করে স্বামীকে জানিয়ে দিল মানালি। হাসি মুখে তার কথা মেনে নিল রাজদীপ। সত্যিই তো, বিয়ের ঠিক আগেই হঠাৎ খুব অসুস্থ হয়ে চেহারাটা একেবারে খারাপ হয়ে গেছে তার। পরদিন থেকেই জিমে যাওয়া শুরু করলো সে, আর সেই সঙ্গে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিল। তাকে দেখে মনে মনে হাসল মানালি। সে যতটুকু চিনেছে তাতে সে জানে
কষ্ট করে জিমে গিয়ে কসরত করার ছেলে রাজদীপ নয়। এখন যে উদ্যম দেখা যাচ্ছে তার স্থায়িত্ব যে মাসখানেকেরও কম হবে তা মানালি ভালো করেই জানে। দুদিন পর ডাম্বেল তুলতে গিয়ে গুরুতর আহত হলো রাজদীপ। ডাক্তার তাকে রেস্ট নিতে বললেন। বাধ্য হয়ে জিম যাওয়া বন্ধ করে দিতে হলো তাকে। মনে মনে হাসল মানালি, কিন্তু তাকে অবাক করে দিয়ে কিছুদিনের মধ্যেই আবার জিমে জয়েন করলো রাজদীপ। এবার যেন তার মনের জোর আরও বেশি। আসলে মানালিকে পাওয়ার জন্য যে কোনো কিছু করতে পারবে সে। তবে মানালিকে সে আর একেবারেই ডিস্টার্ব করে না। একেবারে নিজের মতো থাকে। কাজ করে, অফিস যায়, জিমে যায়, খেতে বসে যা একটু একটু কথা হয় তাদের মধ্যে। এই রকম পরিস্থিতি যেন চলতে থাকে, মনে মনে প্রার্থনা করে মানালি। কয়েক মাস পর একদিন খেতে বসে মানালি খেয়াল করলো রাজদীপকে বেশ সুন্দর লাগছে দেখতে। এক মনে তাকে পর্যবেক্ষণ করতে লাগলো মানালি, কিন্তু রাজদীপের যেন কোনো দিকেই খেয়াল নেই। খেতে খেতে একটা বই পড়ছে সে। অবাক হয়ে গেল মানালি। বেশ কয়েকদিন ধরে সে রাজদীপকে ভালো করে নিরীক্ষণ করতে লাগলো। রাজদীপ যেন আগের চেয়েও আরও সুন্দর হয়ে গেছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার তাকে কিছু বলছেই না রাজদীপ। শর্ত অনুযায়ী এবার তো মানালির তার কাছে ধরা দেওয়ার কথা, কিন্তু রাজদীপের যেন কোনো তাপ উত্তাপ নেই। কেমন যেন সন্দেহ হলো মানালির। একদিন হঠাৎ করে রাজদীপের জিমে হাজির হলো সে। গিয়ে দেখল দুটো খুব সুন্দর মেয়ে রাজদীপের সঙ্গে হেসে হেসে কথা বলছে। তাদের পরনেও জিমের পোশাক। খুব রাগ হয়ে গেল মানালির। স্বল্পবসনা এইসব সুন্দরীদের আকর্ষণেই বোধ হয় এখানে আসে রাজদীপ। নিশ্চয়ই এদের জন্যই মানালির প্রতি আর কোনো আকর্ষণ নেই তার। রাগে অন্ধ হয়ে বাড়ি ফিরে এলো সে। সেদিন রাতে রাজদীপ অফিস থেকে ফিরতে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল মানালি। তুমি আমার শর্ত পূরণ করেছ রাজদীপ, আর তোমাকে দূরে সরিয়ে রাখতে চাই না আমি। রাজদীপের বুকে মুখ গুঁজে বলল সে, কিন্তু নিরুত্তাপ ভঙ্গিতে তাকে সরিয়ে দিল রাজদীপ। মৃদু হেসে বলল, না মানালি, এখনও সেই সময় আসেনি। এখনও আগের চেহারা পুরোপুরি আসেনি। অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো মানালি, কিন্তু কোনো দিকে ভ্রুক্ষেপ না করে নিজের রুমে চলে গেল রাজদীপ। খুব অপমানিত লাগলো মানালির। তাকে প্রত্যাখ্যান করার সাহস কি করে হয়? কিছুদিন পর আবার কথাটা তুলল মানালি। আজকাল রাজদীপের প্রতি খুব আকর্ষণ অনুভব করে সে, কিন্তু রাজদীপের যেন কোনো তাড়া নেই। ধীরে সুস্থে সে বলল, আসলে আজকাল স্ত্রী হিসেবে তোমাকে যথেষ্ট উপযুক্ত মনে হয় না আমার। তার কথা শুনে যার পর নাই অবাক হয়ে গেল মানালি। অধৈর্য হয়ে বলল, কি বলছো কি? উপযুক্ত নয় মানে? হ্যাঁ মানালি, আমি চাই আমার স্ত্রী আমার যত্ন করবে, খেয়াল রাখবে, এই সংসারটা গুছিয়ে রাখবে। পারবে তুমি এসব? দেখো, তুমি যদি চাকরি করতে আমি তোমার কাছে এগুলো চাইতে পারতাম না, কিন্তু তুমি নিজেই জানিয়েছ চাকরি করতে চাও না, তুমি হাউসওয়াইফ হয়েই থাকতে চাও। তাহলে পারফেক্ট হাউসওয়াইফ হয়েই দেখাও অন্তত। কথাগুলো বলে দিয়ে আবার নিজের কাজে মন দিল রাজদীপ। হতবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেখান থেকে চলে গেল মানালি। কি ভেবেছে কি তাকে রাজদীপ? সেও দেখিয়ে দেবে। পরদিন থেকে ঘরের টুকটাক কাজ করার চেষ্টা করলো মানালি, কিন্তু কোনো একটা কাজও ভালো করে করতে পারে না সে।
যেটাই করতে যায় আরও ছড়িয়ে ছিটিয়ে ফেলে। একদিন রান্না করতে গিয়ে সব কিছু পুড়িয়ে টুড়িয়ে যাচ্ছে তাই অবস্থা। খুব অবাক লাগলো মানালির। এই সাধারণ কাজগুলো করা যে এত কঠিন কোনোদিন স্বপ্নেও ভাবেনি সে। একমাত্র মেয়ে বলে বাবা মা তাকে খুব আদর যত্নে মানুষ করেছে। আবার বিয়ের পর থেকে রাজদীপও কোনো দিন তাকে কিছু করতে বলেনি। বাড়িতে 4টে কাজের লোক, পায়ের ওপর পা তুলে শুধু হুকুম করে এসেছে এতদিন সে। হঠাৎ করে একটা আইডিয়া এলো মানালির মাথায়। একদিন বাইরে থেকে অর্ডার করে খাবার এনে রাজদীপকে সে জানালো যে নিজে হাতে রান্না করেছে সে। রান্না খেয়ে খুব খুশি হলো রাজদীপ। এরপর মাঝে মাঝেই স্বামীকে দেখিয়ে ঘরের কাজ করতে শুরু করলো মানালি। কিন্তু স্বামী চোখের আড়াল হলেই সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে কাজের মেয়েটাকে দিয়ে কাজটা সম্পূর্ণ করে নিত সে। ধীরে ধীরে প্রায় দিনই বাইরে থেকে খাবার এনে নিজের রান্না বলে চালাতে শুরু করলো সে। এভাবে কয়েকদিন চলার পর খুব খুশি হলো রাজদীপ। মানালিকে ভালোবাসায় ভরিয়ে দিল সে। মানালিও খুব খুশি। সিডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে স্বামীর সঙ্গে ঘনিষ্ঠতা উপভোগ করেছে এখন। কিন্তু এই খুশি বেশি দিন স্থায়ী হলো না তার। একদিন রাজদীপ জানালো একটা বাচ্চা চাই তার এবার। বাচ্চা? আকাশ থেকে পড়ল মানালি। এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার কথা তো সে ভাবতেই পারে না। তাছাড়া অত ঝামেলা বা দায়িত্ব এখনই কি করে নেবে সে? কিন্তু রাজদীপ দৃঢ় গলায় জানিয়ে দিল যে এখনই বাচ্চা চাই তার। উপায় না দেখে তার কথায় রাজি হয়ে গেল মানালি। ভেতরে ভেতরে গর্ভনিরোধক ওষুধ খেতে শুরু করলো সে। এদিকে সুখবর শোনার জন্য ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠল রাজদীপ। কিন্তু প্রতিবার টেস্ট করেই শুকনো মুখে বেরিয়ে আসে মানালি। আমি জানতাম তুমি কখনো শোধরানোর মতো মানুষ নয়, তবুও একটা সুযোগ দিয়েছিলাম তোমাকে। তুমি কি ভেবেছিলে আমি কিছুই জানতাম না? আমি জানতাম না যে ওই রান্নাগুলোর একটাও তুমি করনি? সব জানতাম, তবু ক্ষমা করে দিয়েছিলাম। আসলে প্রাণ দিয়ে ভালোবাসতাম আমি তোমাকে, কিন্তু সেই ভালোবাসার কোনো মূল্য তোমার কাছে ছিল না। এখন দেখছি তুমি আমার ক্ষমারও যোগ্য নয়। আমার বিশ্বাসের এই মর্যাদা রেখেছো তুমি আমাকে দিনের পর দিন ঠকিয়ে। এক হাতে একটা ট্যাবলেটের স্ট্রিপ দেখিয়ে কড়া গলায় কথাগুলো বলল রাজদীপ। স্বামীর হাতে তার কন্ট্রাসেপটিভ পিল দেখে যারপর নাই অবাক হয়ে গেল মানালি। রাজদীপকে জড়িয়ে ধরে অনেক বোঝানোর চেষ্টা করল সে, কিন্তু কিছুতেই কিছু হলো না। আর কোনো কিছুর বিনিময়েই তাকে ক্ষমা করতে পারবে না জানিয়ে দিল রাজদীপ। সে যে আর মানালির সঙ্গে থাকতে পারবে না সে কথাও পরিষ্কারভাবেই জানিয়ে দিল। অনেক কান্নাকাটি করেও তার মন গলাতে পারল না মানালি। এরপর প্রায় 2 বছর কেটে গেছে। মানালির সঙ্গে ডিভোর্সের পর আবার বিয়ে করেছে রাজদীপ। কিন্তু মানালি এখনও রোজ হয় রাজদীপের বাড়ির সামনে নয় তার অফিসের সামনে ঘোরাফেরা করে, একবার শুধু তাকে দেখবে বলে। স্ত্রীর সঙ্গে হাসি খুশি রাজদীপকে বাড়ি থেকে বেরোতে দেখে বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে তার। শুধু একবার রাজদীপকে চোখ ভরে দেখা ছাড়া আর কোনো কিছু চাওয়ার নেই তার এখন। রাজদীপের কথা ভাবতে ভাবতে দিন শুরু হয় তার। আবার রাজদীপের কথা ভাবতে ভাবতেই ঘুমের কোলে ঢলে পড়ে সে। যখন সব কিছু তার ছিল তখন কোনো কিছুর কদর করেনি সে।
আজ সব কিছু হারিয়ে নিজেকে একেবারে নিঃস্ব রিক্ত মনে হয় তার। সে জানে রাজদীপ চলে গিয়ে যে শূন্যতা তার জীবনে তৈরি হয়েছে, সেই শূন্যতা আর কাউকে দিয়ে কোনোভাবেই পূরণ হবে না এ জীবনে।